আরজিকর কাণ্ডের প্রতিবাদে আগরপাড়া তেঁতুলতলা মোড়ে পানিহাটি বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ থেকে জাস্টিস ফর আরজিকর ফাঁসির দাবি ও বিচার চাই জানাচ্ছেন তৃণমূল কর্মীরা। বক্তৃতা দিচ্ছেন। গত কয়েকদিন আগে আমাদেরই এক ভাই, আমাদেরই ছোট ভাই মারা গেছে, সৌম্যব্রত দেব বুবুন। তার বডি আমরা দাহ করেছি, গিয়ে দেখবেন শ্মশানঘাটের কাগজে সমস্ত জায়গায় আমাদের নাম লেখা আছে। সৌম্যব্রত দেব যে মারা গেছে তার কাগজে, শ্মশানঘাটের কাগজে, তার ডেথ সার্টিফিকেটের ওখানে সংবাদদাতা হিসাবে আমাদের কাগজ, ওপরে দেখবেন সোমনাথ দেব ফুল ফি, সেখানেও লেখা আছে। এটা হচ্ছে আমাদের নিয়ম, মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে থাকা, মানুষের সঙ্গে নিয়ে চলা। আর আপনারা শুধু সমালোচনা করে চলেছেন, সমালোচনা করছেন। তাই আপনাদের অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের শুধু বলি, আপনারা এসে এখানে সমালোচনা করছেন, আপনারা এসে নির্মল ঘোষের সমালোচনা করছেন, আপনারা বলছেন নির্মল ঘোষের কালো হাত ভেঙে দাও, মীনাক্ষী এসে দাঁড়িয়ে এসবির মুখে বলছেন। আপনাদেরকে বলি, যে লোকটা তার নিজের এলাকার একটি মেয়ে মারা গেছে, লোকাল এমএলএ হিসাবে তার যাওয়া কর্তব্য ঠিক কিনা বেঠিক আপনারা বলুন। আপনারা আওয়াজ তুলুন, বিধায়ক হিসাবে সেদিনকে তার হসপিটালে যাওয়াটা ঠিক না বেঠিক? আমি কাউন্সিলর হিসাবে সেদিনকে যাওয়াটা ঠিক না বেঠিক? আমি তো খবর পেয়ে সেদিনকে বাড়িতে ঘুমাতে পারতাম, মাননীয় বিধায়ক সাহেব তো সব বাড়িতে তিনি থাকতে পারতেন, ঘুমাতে পারতেন, কিন্তু তিনি চলেছেন হসপিটালে মেয়েটির পরিবারের পাশে থাকতে। আমরা গেছিলাম পরিবারের পাশে থাকতে। এটাই আমাদের নৈতিক জয়, এটাই আমাদের কাজ। আগামী দিনে যদি আবার কেউ বিপদে পড়ে, আগামী দিনে আবার যে কেউ অসুবিধায় পড়ে, আমরা সবার আগে পৌঁছে যাব হসপিটালে। আপনাদের ছোট ঘটনা বলি, মাননীয় বিধায়ক ছিলেন পানিহাটির গোপাল কৃষ্ণ ভট্টাচার্য, 7 বারের এমএলএ, আমি সম্মান করি। সেই গোপাল কৃষ্ণ ভট্টাচার্যের ওয়াইফ এবং তার মেয়ে থাকে আমার 34 নম্বর ওয়ার্ডে। আমার 34 নম্বর ওয়ার্ডে আমার অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে। একবারের জন্য কোন সিপিএম এর কমরেড গিয়ে খোঁজ নেয় না তার বউ কেমন আছে, তার বাচ্চা কেমন আছে। তার যে পেনশন বেরিয়েছে এমএলএ হিসেবে, যে পেনশন, সেই পেনশন বের করে দিয়েছেন মাননীয় বিধায়ক নির্মল ঘোষ বিধানসভা থেকে, এবং তার ওয়াইফকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে ডিএম এর কাছ থেকে লিগাল হেয়ার সার্টিফিকেট করে দিয়েছি আমি, তবে তার ওয়াইফ পেনশন পায়। একটা সিপিএম এর কমরেড গিয়ে খোঁজ নেয় না গোপাল বাবুর বউ কেমন আছে। এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য। আমরা কিন্তু একবারের জন্য বলিনি উনি সিপিএম করতেন, ওনার কাগজ আমরা কেন করব? একবারের জন্য আমরা বলিনি। গত পরশুদিন এই 6 নম্বর ওয়ার্ডে থাকে একটি বাচ্চা, ন্যাশনাল মেডিকেল কলেজে চান্স পেয়েছে, তার কাউন্সিলিং হবে, ডোমিসিয়াল সার্টিফিকেট। রাত্রিবেলা হসপিটাল থেকে ফোন করে বলেছে আগামীকাল সকালবেলা আপনি ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে দেখা করবেন মেডিকেল কলেজে। আমাকে ফোন করেছে সিপিএম এর পরিবার, তার থাকে 30 নম্বর ওয়ার্ডে, আমাকে বলছে শঙ্কুদা ডোমিসিয়াল সার্টিফিকেট দরকার, আপনি করে দিন। আমি নিজে দাঁড়িয়ে থেকে তার ডোমিসিয়াল সার্টিফিকেট করে দিয়েছি, এবং দুপুর 2টোর মধ্যে করে দিয়েছি, নিয়ে গিয়ে জমা করেছে। এনআরএসএ চান্স হয়ে গেছে, তার মেসেজ করেছে ধন্যবাদ জানিয়ে। আমরা তো একবারের জন্য চিন্তা করিনি যে লোকটা সিপিএম এর পরিবার, তার উপকার করব না। আমরা তো একবারও বলিনি যে সিপিএম তাদের কাজ করব না। আমরা তৃণমূল এই শিক্ষা নিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, মাননীয় বিধায়ক নির্মল ঘোষের কাছ থেকে, যার বাড়ির দরজা খোলা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে গেলে তার বাড়িতে গেলে সার্টিফিকেট পাবেন। আপনি বাড়িতে নির্মল ঘোষ না থাকলেও দেখবেন সার্টিফিকেট সই করা আছে, আপনাকে কেউ ঘোরাবে না, সার্টিফিকেট দিয়ে দেবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাই হচ্ছে তৃণমূলের কাজ, মানুষের পাশে থাকা, মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য এগিয়ে যাওয়া। আর আপনারা সমালোচনা করছেন প্রতিদিন টিভি চ্যানেলে বসে বসে। আসলে ওপেন চ্যালেঞ্জ করুন না, আপনারা কি বলেছেন আর আমরা কি করেছি। ওপেন চ্যালেঞ্জ করুন, আমরা তো চাইছি, আপনারা চাইছি ওপেন চ্যালেঞ্জ করুন। আর গত পরশুদিন পানশিলার বুকে, সেও তো তার কর্মক্ষেত্রে গিয়ে ধর্ষিতা হলো একজন নার্স, একজন আয়া, তার বাড়িতে তার মাকে দেখাশোনার জন্য সেই বাড়িতে ছিল, রামকৃষ্ণপল্লী 19 নম্বর ওয়ার্ড। তাকে সারা রাত্রি ধরে বিজেপির এক নেতা নির্যাতন করলো, তাকে ধর্ষণ করলো সারা রাত্রির ধরে। আপনারা তো একবারও মিছিল করলেন না কমরেড, আপনারা তো একবারও মিছিল করলেন না, বিজেপি বললেন না জাস্টিস চাই রামকৃষ্ণপল্লী 19 নম্বর ওয়ার্ডের। একবারও তো বললেন না এই লোকটারও ফাঁসি চাই, বিজেপি লিডারের ফাঁসি চাই, সেও তো আয়াকে ধর্ষণ করেছে। একবারের জন্য আপনারা পথে নামলেন না। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা চাইছি জাস্টিস, আমরা চাইছি জাস্টিস। যদি কোনো মেয়ের ওপর অত্যাচার হয়, কোনো মায়ের ওপর অত্যাচার হয়, কোনো বোনের ওপর অত্যাচার হয়, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, আমরা সবার আগে পথে নেমে সেই পরিবারটার পাশে থাকবো, তাদেরকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য।
এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থাকে, মানুষের সঙ্গে ছিল, মানুষের সঙ্গে থাকবে। পরিবারটার সঙ্গে ছিল, পরিবারটার সঙ্গে আছে, পরিবারটার সঙ্গে থাকবে। আমরা বলেছি, আজকে অনেক নতুন নতুন লোক এই বাড়িতে যাতায়াত শুরু করছে, নানান ধরনের বক্তৃতা দিচ্ছে। আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না, আমরা যারা ছিলাম তারাই কিন্তু পাশে থাকবো। আর আপনাদের জন্য জানাই, এই মেয়েটির নামে আমি 17 নম্বর ওয়ার্ডে আমার একটা হেলথ সেন্টার হয়েছে, সেই হেলথ সেন্টার উদ্বোধনের অপেক্ষায় রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মার্চ মাসে হাবড়ার বাণীপুরে উদ্বোধনের মধ্যে দিয়ে। সেই হেলথ সেন্টারটা রেডি হয়ে গেছে। মাননীয় সিএম সাহেবের সাথে কথা হয়েছে, মাননীয় বিধায়ক সাহেব অধ্যাপক সৌগত রায়ের সাথে কথা হয়েছে, চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে। সেই হেলথ সেন্টারের নামটা আমরা রাখতে চাই সেই তিলোত্তমার নামে, তিলোত্তমা দেবনাথের নামে, তার নামে ওখানে হেলথ সেন্টার স্বাস্থ্য কেন্দ্রটা আমি করতে চাই, যাতে আগামী দিনে তিনি মরে গিয়েও আমাদের মধ্যে সকলের মাঝে সে বেঁচে থাকবে। তার নামে সমস্ত রকম ট্রিটমেন্টের ব্যবস্থা এবং সম্পূর্ণ ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা হবে সেই হেলথ সেন্টারে। তার যদি কোনো ইকুইপমেন্টস লাগে, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা, সাংসদ এমপি অধ্যাপক সৌগত রায়ের থেকে আমরা টাকা নিয়ে সেখানে ইকুইপমেন্টস কিনবো। 17 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 4 কাউন্সিলরই আমরা এখানে আছি পার্শ্ববর্তী এলাকা। ওই এলাকার যত ডাক্তার আছে সবার কাছে আমরা রিকোয়েস্ট করেছি এবং আগামী দিনে করব, আপনারা ওখানে সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন বসবেন। যদি সত্যিকারের জাস্টিস চান, আপনারা ফ্রিতে ট্রিটমেন্ট করবেন মেয়েটার নামে, যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ যাতে ট্রিটমেন্ট পায়, তবেই হবে আপনাদের সত্যিকারের জাস্টিস চাওয়া। তাই আপনাদের সকলকে বলি, আসুন দল বাঁধুন, জোট বাঁধুন, তৈরি হন, পরিবারটার পাশে থাকুন, পরিবারটার সঙ্গে থাকুন। সত্যিকারের জাস্টিস চান। ওই যে বলছিল না শ্রাবন্তী, মুখে লিপস্টিক লাগিয়ে সেজে গুজে এসে রাস্তায় দাঁড়িয়ে পড়ছে, দাঁড়িয়ে অবরোধ করে দিচ্ছে, এইটা আমরা চাই না। আমরা চাই সত্যিকারের জাস্টিস। সত্যিকারের যারা পাশবিক অত্যাচার করেছে, আমার মেয়ের বয়সী মেয়ে, অতএব আমি চাইবো তার সত্যিকারের জাস্টিস। যদি সত্যিকারের জাস্টিস আপনারা চান, অবশ্যই আমরা সকলে মিলে আন্দোলনে সামিল হব এবং বলবো একটাই দাবি, যে তাকে অত্যাচার করেছে তার ফাঁসি চাই, যে তাকে অত্যাচার করেছে তার ফাঁসি চাই, যে তার পাশবিক অত্যাচার করেছে তার ফাঁসি চাই, যে তাকে খুন করেছে তার ফাঁসি চাই। অতএব আপনাদের সকলকে বলি, আসুন সকলে মিলে আমরা পরিবারটার পাশে থাকি। সিবিআই, ইডি নয়, কলকাতা পুলিশ নয়, আমি সেন্ট্রাল ফোর্স নয়, আমি মানবিক দিক থেকে বলি, আমরা ভগবানে বিশ্বাসী। আমি ভগবানে বিশ্বাসী। সেই ভগবানের কাছে প্রার্থনা করে বলি যে তুমি যদি কোনো জায়গাও বিচার না পাও, ভগবানকে কেউ ফাঁকি দিতে পারেনি, ভগবানকে কেউ ফাঁকি দিতে পারবে না। যদি সত্যিকারের যারা অপরাধী হয়, ভগবান তাদের নিশ্চয়ই সাজা দেবে, সাজা দেবে, সাজা দেবে। ভগবানের কাছে এই প্রার্থনা জানিয়ে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। মা বোনেদেরকে বলি, সকলে মিলে তৈরি থাকুন। আগামী দিনে আরো বড় লড়াই আসছে। যারা বাংলাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার চক্রান্ত করছে, যারা বাংলাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে, যারা বাংলার মা বোনেদের ইজ্জত দিয়ে খেলছে, যারা বাংলাকে টুকরো করে দিয়ে বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সকলে জোটবদ্ধ আছি। আর পানিহাটির বুকে নির্মল ঘোষের হাতকে শক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা আপনার সঙ্গে ছিলাম, আপনার সঙ্গে আছি, আপনার সঙ্গে থাকবো। এইটুকু বলে প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। গুরুজনদেরকে প্রণাম জানিয়ে, মায়েদেরকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, নির্মল ঘোষ জিন্দাবাদ। ধন্যবাদ সোমনাথ দে মহাশয়কে। তিনি কতটা কাছ থেকে তিনি দেখেছেন, তারও গলা কাঁপছিল তিনি সেদিনের যখন বর্ণনা দিচ্ছিলেন। আমাদের সবারই একই অবস্থা। আমাদের বিধায়ক নির্মল ঘোষ, তিনি দান বা না বিচার করে তিনিও কিন্তু একই কথা বলেছিলেন, যারা অপরাধী তাদের ক্যাপিটাল পানিশমেন্ট চাই। তাই আজকে আমাদের এই ধর্ণা চলছে। সিবিআই 20 দিন পার করে দিয়েছে, অনেক গল্প, অনেক গুজব চলছে, আগামী দিনেও হবে। আমি এখন ভাইরা আমাদের থেকে বলবো, পানিহাটি কলেজ আমার ছাত্র যুব আমরা সবাই আজকে একসাথে, আমরাও আন্দোলন করি, আমরাও ধর্ণা অবস্থান করি, কিন্তু মানুষের
অসুবিধা করে নয়। আর কয়েকদিন মাত্র পুজোর আছে। আমরা মেহনতি মানুষের সম্মান করি, যারা খেটে খায়, যাদের একটা বেলা একটা সন্ধ্যা চলে যাওয়া মানে অনেক ক্ষতি। এই পুজোর আগে শনিবার রোববার তারা আশা করে বসে থাকে, তাই আমরা কারোর অসুবিধা করব না। আমরা সবার যাতে সচল থাকে, রাস্তা সচল থাকে, মানুষ তার কাজ করতে পারে, তারপরেও আমরা ধর্ণা অবস্থান চালিয়ে দেব। আমি আমার ছোট বোন, আমার পানিহাটি মহাবিদ্যালয়ের ওকে রিয়াকে বলবো আপনাদের সামনে তার কিছু কথা বলার জন্য। নমস্কার, এখানে উপস্থিত রয়েছেন আমাদের পানিহাটির রূপকার শ্রী নির্মল ঘোষ মহাশয়। উনি আমার রাজনৈতিক অভিভাবক। উপস্থিত রয়েছেন আমার রাজনৈতিক গুরুমা। উপস্থিত রয়েছেন আমার মা, বোনেরা, দাদা, ভাতৃপ্রতিম সমূহ, সকলকে জানাই আমার রাজনৈতিক গৈরিক অভিনন্দন। আজকের মঞ্চটা একেবারেই অন্যরকম। আজকের মঞ্চটা রয়েছে বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভ সমাবেশ আমরা কেন করেছি আমরা সকলেই জানি। আমাদের একটাই দাবি, আমরা বিচার চাই। আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন বলবো। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখুন তরুণ বালক কোন মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথর নিষ্ফল মাথা কোটে, কণ্ঠ আমার রুদ্র আজকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তরে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমরা ক্ষমা করিনি, আমরা ক্ষমা করব না। আমরা ক্ষমা করব না তাদেরকে যারা এরকম নির্মম ঘৃণ্যতম একটা ধিক্কারজনক কাজ করেছে। রাত দখল করতে গিয়েছিলাম আমরা 14ই অগাস্ট, আমরা সকলেই জানি। কেন করতে গিয়েছিলাম? কারণ আমার সেই দিদি, আমার সেই বোন, হয়তো কারোর কাছের মানুষ, হয়তো কারোর কন্যা, তার এরকমভাবে একটা অশালীন যে পরিস্থিতির মধ্যে সে পড়েছিল, তার বিচার চাইতে গিয়েছিলাম। খুব অদ্ভুতভাবেই দেখলাম একটা সুন্দর করে একটা চাঁদ ছেপে উঠেছে উপরে, রক্তিম আভার মধ্যে কালো স্পন্দনিতে দুলে উঠেছে বিচার চাই। বিচার তো আমরা সকলেই চাই। সেই দুর্গা সোরেন থেকে শুরু করে আমাদের মণিপুরের যে মেয়েটি ছিল তার জন্য আমরা বিচার চাই। জানেন, আমাদের সেই আসিফার জন্য আমরা বিচার চাই। প্রিয়াঙ্কা রেড্ডি যাকে ধর্ষণ করা হয়েছিল তার জন্য বিচার চাইছি। এটা পশ্চিমবঙ্গ, যেখানে মাটিতে দাঁড়িয়ে থেকে মমতাময়ী মায়ের আঁচল ছত্রছায়ায় আমরা থাকি, সেখানে নির্মমভাবে ওই রাত্রি 2টার সময় ফেরার সময় আমরা নির্বিঘ্নে বলতে পারি আমরা বিচারটা চাই। আমরা বিচার চাই কারণ আমরা লড়াইটা করতে জানি, আমরা লড়াই করে বাঁচতে জানি। ওই যে ট্যাগলাইনটা ছিল না, মেয়েরা রাত দখল করো। আমার একটা প্রশ্ন, জানেন, আমার বাবা আমাকে বলেছিল, মানে আমার কাছে খুব অদ্ভুতভাবে 13 তারিখ আর্টিস্ট ফোরাম থেকে আমার কাছে মেসেজ আসে এবং রাত দখলের জন্য সেই আবেদনটার মধ্যে আমি যখন গিয়েছিলাম, বাবা আমাকে বলল এটা তোরও লড়াই। সত্যিই আমার লড়াই, কারণ আমিও রাত্রি 2টার সময় যখন ফিরবো খুব অদ্ভুতভাবে মনে হয়েছিল যে অটো চালক ভাইরা আমার রয়েছেন বা যে বাসের চালক আমার ভাইটি রয়েছেন, তিনিও একজন পুরুষ মানুষ, একটি ভাড়াও কিন্তু নেননি এবং সুস্থ স্বাভাবিকভাবে আমি একটা সশরীরে এখানে দাঁড়িয়ে রয়েছি, খুব সুন্দরভাবে বাড়িতে এসে পৌঁছেছি। কেন জানেন? উনিও মানুষ। আমার পাশে যেই সব ভাই বোনেরা দাঁড়িয়ে রয়েছেন, এখানে আমার দাদারা দাঁড়িয়ে রয়েছেন, তারাও মানুষ। আমরা নারীবাদী নই, আমরা ফেমিনিস্ট নই, আমরা ইকুয়ালিজমে বিশ্বাস করি। আপনারা করেন তো? কাঁধের পাশে আপনার যে প্রিয় মানুষটা দুবেলা দুমুঠো খাবার এনে দিচ্ছেন, তিনিও তো একজন পুরুষ মানুষ। তফাৎটা বুঝতে জানতে হয়। আমাদের লড়াইটা মানুষের সাথে মানুষের নয়, আমার লড়াইটা পুরুষের সাথে মহিলার নয়, আমাদের লড়াইটা অমানুষের সাথে অমানুষের। যারা মেরুদণ্ডটাকে সোজা করে রেখেছে, শির যারা দেখাতে জানেনি, সেই অমেরুদণ্ড প্রাণীদের সাথে আমাদের লড়াই। লড়াইটা আমরা কেন করি জানেন তো? অনেকে বলে ওই সাদা নীল জুতোর জোরটা কত বড়, সেটা 14 তারিখ থেকে এখনো পর্যন্ত দেখিয়ে দিল। এক দফা এক দাবি, তিলোত্তমা বিচার পাক। আমাদের দফা এক, দাবি এক, তিলোত্তমা বিচার পাক। বিচারটা আসবে, খুব সাবলীলভাবে আসবে।
আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না, আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে বলে গিয়েছেন। শুধু একটা আবৃত্তি করব। আমার রাজনৈতিক অভিভাবক আমাকে বলেছেন অবশ্যই আমি এটা করব। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালে টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আরও অনেক 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 কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাঠান পাইক বরকন্দাজ, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হন আপনার রাজকীয় লাম্পট্য। জানেন আপনারাও, আমিও কিন্তু সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানে ঝুপড়ি গ্রামীণ বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে। ফায়ারপ্লেসে ঝলসে ওঠা আলোর মোদের চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে। রাজস্থানে শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন সেই 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলে হালকা নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের মতন, যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে দেন, আর আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, জানেন দেবতারাও যাকে ক্ষমা করেনি। অহংকার আর শক্তের দম্ভে গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে নিজের আত্মচোখে। আমি সেই মেয়ে। সংসারের অসময় আমি ভরসা। আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভেজিতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতা নিচে সুখে বাঁচে আমার সংসার। আপনি, হ্যাঁ আপনি, আপনারা আমার জন্য জানেন অনেক করেছেন, অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন। প্রকৃতি বলেও আদির খেতে করেছে, আর শহরের গঞ্জের কানা গলিতে ঠোঁটের রং মাখিয়ে কপি হাতে তারও করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ ও রশ্মি, হাতে ঝলসে উঠবে খড়গ, দুপায়ে নুপুরে বেজে উঠবে রণগন্ধবী, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণায়াং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতন আমি এগোতে থাকব, আর আমার এগিয়ে যাওয়া পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো আমি সেই মেয়ে, আপনারাও সেই মেয়ে। আসুন না,
আমরা সবাই মিলে একসাথে বলি, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতাং নমস্তস্मै 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 নমো নমঃ। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে সেদিন উৎসবে উৎসবে। নমস্কার। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার অভিভাবক শ্রী নির্মল ঘোষ জিন্দাবাদ, আমার দিদি চন্দ্রা ঘোষ জিন্দাবাদ। নমস্কার। আমার বোনটি এটাই বলে না বাংলা, আমরা জানি আমরা যে নারী, আমরা স্বাধীন, তার প্রমাণ দিয়ে গেল আমার এই ছোট্ট বোনটি। আমরা বাংলার নারীরা স্বাধীন। 2011 সালে আমরা স্বাধীনতা লাভ করেছি। বাংলা যে নতুন সূর্য উঠেছিল তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের যেরকম লড়াই করা শিখেছেন সেরকমই আমাদের পাশে থেকেছেন, আমার কন্যাশ্রী বোনটার পাশে থেকেছেন, আমার দুস্থ মায়ের পাশে থেকেছেন স্বাস্থ্যসাথী নিয়ে, আমার রূপশ্রী নিয়ে। আমার বোনটা যখন বিয়ের পিঁড়ি থেকে উঠে যেতে হতো তখন তিনি এসে দাঁড়িয়ে তার হাত ধরে বলেছে, আমি তোমার পাশে আছি। তাই জন্যই তো আমরাও আজকে বাংলার নারীরা আছি। আমরা লজ্জিত হই না বাংলায় মা হতে, নিশ্চিন্তে মা হই। একটি কন্যা সন্তানের জন্ম আমরাও দিয়েছি, নিশ্চিন্তে দিয়েছি। ওকে বলেছি তুমি বড় হও, তুমি স্বাধীনভাবে বাঁচবে বাংলায় যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছে। নির্মল ঘোষ যে মানুষটি বা রয়েছেন পানিহাটিতে, অহরহ পাহারা দিচ্ছেন, আমাদের কোনো ভয় নেই, আমরা ভয় পাই না, আমরা লড়াই করি, আমরা লড়াই করতে জানি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় পানিহাটির রূপকার নির্মল ঘোষ মহাশয়, বাংলা বিধানসভার মুখ্য সচেতক, আমাদের পানিহাটির প্রিয় বিধায়ক। উপস্থিত রয়েছেন পানিহাটির প্রথম নাগরিক, পানিহাটি মিউনিসিপ্যালিটির পৌর প্রধান ও মলয় রায় মহাশয়। উপস্থিত রয়েছেন কবির ভট্টাচার্য মহাশয়, পশ্চিম পানিহাটির আমার সভাপতি এবং তিনি কাউন্সিলর। উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে ছাত্র যুব যাকে সামনে রেখে লড়াই করে সিআইসি পানিহাটি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, জেলার যুব সহসভাপতি তীর্থঙ্কর ঘোষ। উপস্থিত রয়েছেন পূর্ব পানিহাটির সভাপতি সম্রাট চক্রবর্তী মহাশয়, কাউন্সিলর 23 নম্বর ওয়ার্ড। উপস্থিত রয়েছেন আমাদের 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্ভুনাথ চন্দ। উপস্থিত রয়েছেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মজুমদার মহাশয়। উপস্থিত রয়েছেন 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেখা রায়। উপস্থিত রয়েছেন ছাত্র যুব মহিলা আপনারা সবাই। উপস্থিত রয়েছেন তাপস দে যুব সভাপতি এবং সিআইসি পানিহাটি পৌরসভা। এখানে বক্তব্য রেখেছেন সোমনাথ দে, সিআইসি পানিহাটি পৌরসভা। ওর নাম কি? আছেন আমাদের সকল সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের সর্বোপরি সকল মহিলারা। আমি বলি আমরা মহিলারা হচ্ছে একটা গোলাপ ফুলের মতো। তার কারণ যখন তৃণমূল কংগ্রেসের কোনো মিটিং বা মিছিল হয়, যত সুন্দর জন হোক না কেন, যতক্ষণ না সামনের সারিতে মহিলারা থাকে ততক্ষণ তার শোভা পায় না। তাই মহিলারা একটা গোলাপ ফুলের মতন শোভা দেয়, বাগানের মতন শোভা দেয়। তাই যখনই মহিলাদের দেখি আমার সেই আবৃত্তিটা করতে ইচ্ছা করে, মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু, মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু, আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরের লক্ষ্মী আমি, স্বামীর ঘরের অন্নপূর্ণা, বাপের ঘরের লক্ষ্মী আমি, স্বামীর ঘরের অন্নপূর্ণা, ছেলের ঘরের জননী আমি, আমি ছাড়া এ জগৎ অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে, আমার থেকে আপন করতে আর কি কেউ পারে, বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধ ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও আমি জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগৎধাত্রী, নারী হলো এই জগতের সকলের জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, পুরুষতান্ত্রিক
পুরুষতান্ত্রিক সমাজটাই পুরুষকে বড় করে। জেনে রেখো, সেই পুরুষকে নারী গর্ভে ধারণ করে, নারী গর্ভে ধারণ করে, নারী গর্ভে ধারণ করে। আমি ভাবি এরা কারা, এরা কারা? একটা ফুলের মতন মহিলাকে এভাবে দোলে মুচড়ে ছিঁড়ে ফেললো। এরা কারা? এরা কি মানুষ নাকি এরা পশু? একটা পশু তো খিদা নিবারণের জন্য তখন তারা শিকার করে, কিন্তু খিদে না থাকলে তার সামনে কেউ থাকলে তাকে ছুঁয়েও ধরে না। এরা কি? এরা মানুষ রূপী নরকেট কীটের থেকেও যদি খারাপ কিছু হয়, এরা তারা। দেবতারা যখন জন্মেছিলেন সে সময় অসুররাও জন্মেছিল। ঠিক আজকের দিনে দাঁড়িয়ে থেকেও আমাদের মানুষের পাশে পাশে মানুষ রূপী কিছু নরকেট কীট জন্ম হয়। আজকে আমার ঘরে আমার একটা ছোট সন্তান আছে, এখানে তন্দারিরা আছে, এখানে আমাদের শুক্লাদির আছে, আমাদের সকলের এখানে যারা আছেন বেশিরভাগ মায়েদেরই সন্তান আছে। আমরা বলি কি যে সন্তানটা যখন ভালো হবে, মানে বাবার থেকেও মার কৃতিত্ব বেশি, সেই সন্তানটা পড়াশোনা বা সর্বদিক দিয়ে যখন ভালো হয় তখন আমরা বলি মা সত্যি সত্যি সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে। কিন্তু আমার ঘরে সন্তানটা যদি কুসন্তান হয়, খারাপ হয়, সেটা কার দোষ? আমার পাশের বাড়ির দোষ, নাকি আমার ওয়ার্ড কাউন্সিলরের দোষ, নাকি আমি যেই বিধানসভায় থাকি সেই বিধায়কের দোষ, নাকি আমি যেই রাজ্যে থাকি সেই মুখ্যমন্ত্রীর দোষ? দোষটা পুরোপুরি আমার। আমি মা, আমি ঠিকঠাক করে সন্তানকে শিক্ষা দিতে পারিনি, সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি। আমি জানি কোনো মাই চায় না তার সন্তান কুসন্তান হোক, কিন্তু তা সত্ত্বেও অনেক সময় আমাদের ভুলভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য অনেক সন্তান কুসন্তান হয়ে যায়। সেই সন্তানের দায় তো নিশ্চয় আমাদের এমএলএ সাহেব নির্মল ঘোষের নয়। আজকে পানিহাটির বুকে যেতে আমাদের বোন তিলোত্তমাকে এইভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে, তিনি তার জন্য সমমর্মব্যাধি। তার ঘরেও তো দুটো কন্যা সন্তান রয়েছে, তাই তিনিও এই তিলোত্তমা আমাদের বোনটির জন্য তার যথাসাধ্য করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি করেছেন? তিনি প্রথম দিন থেকে বলেছেন এই তিলোত্তমা আমার নিজের কন্যা সমূহ, তাই ওর জন্য আমি বিচার চাই। তাই তো যা যা তথ্য পেয়েছেন সবই সিবিআইয়ের কাছে দিয়ে দিয়েছেন। মমতাময়ী মা বলেছিলেন আমাকে রোববার অবধি টাইম দাও, কিন্তু দেওয়া হয়নি, কেউ শুনলো না, যার জন্য সিবিআইয়ের কাছে আজকে আমাদের এই তথ্য দিয়ে দিতে হয়েছে। সিবিআই এ তদন্ত করছে। আমি শত সহস্রবার সেলুট জানাই, শত কোটিবার সেলুট জানাই সেই মানুষগুলোকে যারা রাত্রিবেলা রাত দখল করেছিল। তার কারণ এই তিলোত্তমা আমাদের বোনটি, তাকে আমরা কেউ চিনি না। তা সত্ত্বেও যারা না চিনে সেই বোনটির জন্য আজকের এই ব্যস্ততার মধ্যে দিয়েও যে মানুষ এই রাত্রিবেলা এসেছিল, সেই মানুষগুলোকে আমরা শত সহস্রবার সেলুট জানাই, বড়দের আমি প্রণাম জানাই। কিন্তু আমরা কি বলি যে আমরা এখনো পৃথিবী বেঁচে আছে কেন? যে মানুষের মনুষ্যত্ব এখনো আছে। মানুষের মনুষ্যত্ব ছিল বলেই সেদিন অত রাত্রে প্রতিটা বাংলার সারা বুকে মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে সবাই এসেছিল। কিন্তু এই মানবিকতাকে নিয়ে কারা খেলছে? এই মানবিকতাকে নিয়ে সিপিএম বিজেপি প্রতিনিয়ত দেখতে আমরা খেলে যাচ্ছে। ভুল বোঝানো হচ্ছে, কখনো টিভির পর্দায় কিছু মিডিয়া আছে তারা সর্বক্ষণ এমনভাবে তারা পরিচর্যা করছেন, মনে হচ্ছে যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভাগ্যিস মহিলা ছিলেন। তিনি যদি মহিলা না হয়ে পুরুষ হতেন তাহলে হয়তো বলতেন মুখ্যমন্ত্রী নিজেই ধর্ষণ করেছেন। যেভাবে আমরা দেখছি টিভির পর্দায় প্রতিদিন ভুলভাল বোঝানো হচ্ছে। আসলে সিপিএম বা বিজেপি এরা জানে এরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। তৃণমূল দলটা একটা শক্তিশালী দল, এই দলটাকে ভাঙতে গেলে মানুষের মনে ঢুকতে হলে কি করতে হবে? এদের কুলসিত করতে হবে। কখনো বলছেন তৃণমূল কংগ্রেসরা চোর, কখনো তৃণমূলের নেতাদের কিনে নিচ্ছেন। সাম দাম দ্বন্দ্বভেদ করেও যখন পাচ্ছেন না তখন কি চলেছিল? কয়েকদিন আগেই আমরা দেখলাম লোকসভার নির্বাচনের আগেই আমরা দেখলাম সন্দেশখালি নিয়ে কি নাটক তারা করেছিল।
রাত্রিবেলায় সম্রাটদা কালকে বলছিল রাত্রিবেলায় নাকি পিঠে বানাতে যেতে হয় মেয়েদেরকে। সত্যি টিভির চ্যানেলে এমন খবর দেখে আমরাও বিভ্রান্ত হয়ে গেছিলাম। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে আমিও বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। সত্যি কি আমাদের তৃণমূলের কংগ্রেসের নেতারা কি এরকম? তার দুদিনের মধ্যেই আমি সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম। ভয় পাচ্ছিলাম এই ঝামেলার মধ্যে যাব, কিন্তু সুন্দরবন যখন গিয়েছিলাম নিজে প্রত্যক্ষদর্শী হয়ে তাদের জিজ্ঞেস করেছিলাম, কি গো মায়েরা, এখানে কি এরকম কিছু হয়েছে? বলছে কে বলেছে? যে নাকি আমাদের এই নৌকো করে নিয়ে যাচ্ছিল তিনি বলছেন এই যে আমরা পেটের ভাত জোগাড় করছি তার জন্য, জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তার কারণ তিনি যেভাবে আমাদের সুন্দরবনকে সাজিয়ে দিয়েছেন, রাস্তাঘাট, লাইট, আগে কেউ আসতো নাকি সুন্দরবনে? আজকে দেখুন প্রতিদিন মানুষ সুন্দরবনে আসছেন, এত সুন্দর করে দিয়েছেন। আর সেই মানুষের সৈনিক হিসেবে এখানে কেউ এরকম কিচ্ছু করেনি, সব বানিয়ে কুৎসা করা হয়েছে। তাই সাধারণ মানুষ কিন্তু বোকা নয়, তারা বুঝেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুলুষিত করার জন্য সন্দেশখালি নিয়ে তারা খেলা করছে। তাই তো সিপিএম এর কত ভোট? সিপিএম কতগুলো সিট পেয়েছে? হ্যাঁ, অনেক বড় একটা গোল্লা সিট পেয়েছে, এত বড় একটা রসগোল্লা সিট পেয়েছে। আর বিজেপি মানে বলতে গেলে শেষ হতে 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 একটু ঝিমিয়ে রয়েছে। তাই এখন ভাবছে 2026 পাখির চোখ কি করবে? যেখানে লোকসভাতেই সিট পায়নি, 26-এ কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো হেলাতে হবে। তাই হেলাতে গেলে কি করতে হবে? মানুষের মানসিকতাকে নিয়ে খেলতে হবে, মানুষকে ভুল বোঝাতে হবে। প্রতিনিয়ত একটা মরা আমাদের সকলেরই প্রিয় আমাদের বোন, যে বোনটাকে আমিও দুবার দেখেছি, খুব ভালো, সে পড়াশোনার জন্য আমরা এখানে আমাদের বিধায়ক তাকে সার্টিফিকেট দিয়েছে, তাকে সম্মান জানিয়েছে। আমরা একে শঙ্কুদা বিস্তারিতভাবে বললো যে তার জন্য আমরা সব সময় সমমারব। তাই তো এখানে বক্তব্য রাখছিল শ্রাবন্তী দিদি, এখানে আমার একটা দিদির চোখে জল বেরিয়ে গিয়েছিল। এটাই তো ভালোবাসা। এর জন্য তো আমার মেয়েরা আজকে দেখুন সে সকাল থেকে বিক্ষোভ সভায় রয়েছে, কেউ কিন্তু একটা চেয়ার ছেড়ে উঠে যায়নি। তাই তো বলি আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, সব সময় চাই আসল বিচার হোক, মানুষের পাশে থাকতে, মানুষকে ভালোবাসতে, মানুষের কাজ করতে। এখানে যেসব মহিলারা আছে তারা সর্বক্ষণ কিন্তু মানুষের কাছে থাকে। আমরা হয়তো বাড়িতে থাকি, আমাদের ফোন করে বলে দিদি একটা অ্যাম্বুলেন্স লাগবে। প্রতিটা ওয়ার্ডের পৌর পিতা বা পৌর মাতাকে আপনারাই তো খবর দেন, এই বাড়িতে এই সমস্যাটা হয়েছে দিদি একটু চলে আসো, আমরা চলে আসি। সত্যি বলছি তো, তৃণমূল কংগ্রেস কাজ করে তো, সব সময় করে। তাই বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে কুলুষিত করতে আসবেন না। আসলে সিপিএম বিজেপি কি হয়েছে বলুন তো? প্রদীপ দেখবেন আস্তে আস্তে টিম করে জ্বলে, সেই প্রদীপে একটা কাঠি থাকবে, দেখবেন উস্কানি বাতি। সিপিএম আর বিজেপি উস্কানি বাতি হয়েছে, সেই প্রদীপের কাঠিটা হয়েছে। তাই কাঠিটাকে বারবার তুলতে দেখবেন, এমন তুলবেন না যে ধপ করে আগুন জ্বলে ওঠে, কারণ এই আগুনে আপনারাই জ্বলে পুড়ে উঠবেন। কারণ এই আগুনে জ্বলে পড়ানোর যে আমাদের যে মমতাময়ী মা, তিনি নিজেই একজন অগ্নিকন্যা। তাই তার আগুনে একেবারে তো ভস্ম হয়ে গেছেন এই বিজেপি সিপিএম। এবার আপনারা বিজেপিরাও জানুন আপনারাও ভস্ম হয়ে যাবেন। তাই বলবো বারবার কুলুষিত করার চেষ্টা করবেন না। মানুষ প্রথমে ভুল বুঝেছিল, একটু করে বুঝতে পারছে। আপনারা এই যে আমরা সাধারণ মানুষ যারা যাচ্ছে তাদের সাথে আপনারাও পতাকাটা নিয়ে বেরিয়ে যাচ্ছেন। আপনাদের বলবো সিপিএম বিজেপি আর যারা আছেন সবাইকে আহ্বান করব, আসুন না আমাদের সাথে আসুন। আমরা তো না করিনি, আমরা সবাই একসাথে লড়ি না আমাদের বোনটির জন্যে? চলুন না আমরা সবাই সিবিআইয়ের কাছে যাই, সিজিও কমপ্লেক্সে যাই, আমরা সবাই ধর্ণা দিই। চলুন না, আসল বিচার করুন না। কেন ভুলভাল বার্তা দিচ্ছেন? কেন টিভির পর্দাগুলো ভুলভাল বলছে? তাই বারবার বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দিকে যদি কেউ আঙ্গুল তোলেন, মাকে কিছু করতে হবে না। আমরা মায়ের যারা সন্তান আছি তারাই রুখে নেব। বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে অনেক বক্তারা রয়েছেন, সকলকে বলবো এখানে পথ চলতি যারা ভাইরা রয়েছেন, দাদারা রয়েছেন, গাড়িতে রয়েছেন, তাদেরকে বলবো ভুল বুঝালে একটু নিজের বুদ্ধি দিয়ে ভাববেন যে সত্যি ভুল না ঠিক। তৃণমূল কংগ্রেস কাজ করেন, মিথ্যে কথা বলে না, কিন্তু সিপিএম বিজেপি কাজ করে না, শুধু টিভির পর্দায় বসে তৃণমূল কংগ্রেসের কুৎসা অপপ্রচার করে। তাই
একজনের কথা বলি, তাপসী দিয়ান। তাকে 10টা ব্যাটারিওয়ালা টর্চ তার যৌনাঙ্গে পাওয়া গিয়েছে। এর থেকে বিভৎস কিছু হতে পারে নাকি? কোথায় তার বিচার পেয়েছে নাকি? তাপসী মালিক একটা বাচ্চা মেয়েকে 3-4 জন মিলে ধর্ষণ করেছে, সিপিএম এর 3-4 জন মিলে ধর্ষণ করেছে নেতারা। তারপরে তাকে দগ্ধ করে পুরানো হয়েছে জ্যান্ত অবস্থায়। ভাবুন তো কে মুমূর্ষ কোথায়? আমরা তো সেভাবে কাউকে ভুল বোঝাইনি। সত্যিটাকে সত্যি বলার সাহসিকতা রাখবেন, এই সিপিএম এর কংগ্রেসের কখনো ছিল না আর থাকবেও না। তাই সকলকে বলবো, সবাই মিলে আমরা মায়েরা যারা এখানে আছি আমরা জোট বাঁধবো। তোমরা কি বলছো? দিদিকে কি বলছো? হাওয়ায় চটি বিদায় যাক। আমরা বলবো না, হাওয়ায় চটি সব সময় থাকবে। আমাদের বাড়িতে মা কাকিমারা যখন কাজ করে তারা তো সেই হাওয়াই চটি পরেই কাজ করে। সেই হাওয়াই চটিকে কখনো অপমান করবেন না। আমাকে সেদিনকে আমি লক্ষ্মীর ভান্ডার নিয়ে দুটো সোশ্যাল মিডিয়াতে লিখেছিলাম। প্রথমে লিখেছিলাম সোশ্যাল মিডিয়াতে যে যারা নাকি লক্ষ্মীর ভান্ডার নিয়ে বলেন, এত প্রতিদিনই দেখছি বলে যে লক্ষ্মীর ভান্ডার ভিক্ষা, লক্ষ্মীর ভান্ডার হ্যান ত্যান, কিন্তু সেই মহিলাগুলোই কিন্তু সেই মায়েরাই সম্মান দিয়েই বলি, আমাদের নেত্রী সবসময় মায়েদেরকে সম্মান দিতেই বলেন। সে যেই হোক, আমাদের কুচ্ছা করুক, বাজে কথা বলুক, আমরা বলবো না। তো সেই মায়েরাই কিন্তু আগে 30 তারিখ হলেই অ্যাকাউন্টটা চেক করে যে কবে আমাদের টাকা ঢুকলো। এরকম লেখার পর আমাকে অনেকে অনেক বাজেভাবে কথা বলছে, তুই তামারি করে কথা বলছে তোর মমতা কি নিজের টাকা দেয় নাকি রে? আমি বললাম কেন? কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই তার এতগুলো বাংলার বুকে মানুষকে 1000 টাকা করে দেবে। তখন বলছে যে এটা তো আমাদের ট্যাক্সের টাকা। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, এটা আমাদের ট্যাক্সেরই টাকা, কিন্তু 2011-এর আগেও তো আমরা ট্যাক্সের টাকা জমা দিয়েছি নাকি দিইনি? তাহলে সেই সময় কেন মহিলাদের জন্য একটা উন্নয়ন, একটা প্রকল্প আসেনি, একটা কাজ করেননি, আর বড় বড় কথা বলছেন টিভির পর্দায়? তাই বলবো সবাই সব বোঝে, আমরা সবাই চাই। উই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস, ইন্ডিয়া ওয়ান্ট জাস্টিস, বেঙ্গল ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই, আমরা চাই তিলোত্তমার দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আর একজনের নাম আমি বলিনি, পবিত্রার নাম বলতে ভুলে গিয়েছি। আরও যাদের নাম বলতে ভুলে গিয়েছি সবাই ক্ষমা করবেন, সকলে ভালো থাকবেন। না, এটা ভুল না, এটা আসলে আবেগের। আজকে তো এই ধর্না, সেখানে হতে পারে। আমি এমএলএ সাহেব বলবেন, আমাদের বিধায়ক বলবেন, যারা আছেন এখানে মায়েদের বলবো আর কিছুক্ষণ আপনারা একটু বসুন। আমাদের এই সভা খুব বেশিক্ষণ চলবে না। আমি আমাদের বিধায়ক সাহেব বলবেন, আরও আমাদের বক্তারা আছেন। লড়াই করব কি করে? আপনারা কি চান মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ? যারা চাইছে গদি মিডিয়া, বিজেপির দালাল মিডিয়া, বিজেপির কিছু দালাল যাদের ছেড়ে দিয়েছে রাস্তায়, আপনারা কি তার সাথে সহমত? যদি না হয় আমরা আজকে এইখানে ধৈর্য ধরে বসবো, আমরা আমাদের সভা সম্পূর্ণ করব, তারপরে যাব। আমরা জানি আমাদের প্রত্যেকে, আমরা তো মা, আমাদের অনেক কাজ আছে। আমারও মেয়ের পরীক্ষা কালকে, কারোর বাড়িতে গিয়ে কারোর বাড়িতে অসুস্থ আছে, তাকে সেবা করতে হবে, ওষুধ দিতে হবে, অনেক দায়িত্ব আমাদের মহিলাদের। তারপরেও আমরা নারী, আমরা পারি। আমরা যেরকম চুলো বাঁধি আমরা সেরকম লড়তেও জানি। তাই আসুন আমরা পরবর্তী বক্তা আমাদের যুব সভাপতি আমার তাপস দেকে বলবো আমাদের মধ্যে বক্তব্য